আজকের এই নিবিড় আলোচনায় আমরা প্রবেশ করব বাংলা সাহিত্যের অন্যতম প্রিয় এবং কালজয়ী সৃষ্টি মানে 1954 সালের জীবনানন্দ দাশের বনলতা সেনের এক মায়াময় জগতে। হ্যাঁ, ভীষণ শান্ত আর স্নিগ্ধ একটা জগৎ, তাই না? একদম। তো কবিতাটা তো আমাদের সবারই কম বেশি মুখস্থ। চলুন না আজ একটু অন্যভাবে শুরু করি, একটু ভাগ করে পড়ি আমরা। আমি শুরু করছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সোফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছে তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধে আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। উফ, যতবার পড়ি মানে গায়ে কাটা দেয়। এই যে হাজার বছরের পথ হাঁটা, মানে এটা তো শুধু ইতিহাস না, তাই না? একদমই না, এটা আসলে মানবাত্মার এক চিরন্তন যাত্রা। আর এই খোঁজটা বুঝতে হলে আমাদের সেই অবিরাম যাত্রার ভেতরেই আগে প্রবেশ করতে হবে। ঠিক। আমার তো মনে হয় এটা আমাদের বর্তমান সময়ের এই অন্তহীন ইঁদুর দৌড়ের একটা রূপক, যেখানে প্রত্যেকেই একটা না দেখা আশ্রয়ের খোঁজে মরিয়া হয়ে ছুটে চলেছে। আপনি চমৎকার একটা সংযোগ ধরেছেন। তবে আরেকটু গভীরে গেলে বুঝতে পারবেন জীবনানন্দ কেন ঠিক অশোক বা বিম্বিসারের নামই আনলেন। কেন বলুন তো? ওই যুগগুলো তো নিছক ইতিহাস নয়, সেগুলো ছিল প্রচণ্ড রক্তপাত ক্ষমতার লড়াই, আর তার ঠিক পরেই এক গভীর শান্তির খোঁজের সময়। আরে হ্যাঁ, কুলিঙ্গ যুদ্ধের কথা মনে পড়ে যায়। ঠিক তাই, মানুষের অন্তরেও তো যুগের পর যুগ ধরে এই একই সংঘাত চলে আসছে। এই মহাকাব্যিক আর ক্লান্তিকর যাত্রার পটভূমি তৈরি না করলে সেই কাঙ্ক্ষিত শান্তির আসল গভীরতাটা আমরা কখনোই বুঝতাম না। বুঝতে পারছি। আর সেই পটভূমির পরেই আসে সেই পরম শান্তি। এই বিশাল ভৌগোলিক আর ঐতিহাসিক ডামাডোলের ভেতর হঠাৎ করে মানে নাটোরের মতো একটা ছিমছাম পরিচিত জায়গা চলে এলো। হ্যাঁ, আর সেই রহস্যময়ী বনলতা সেন। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমাকে ভীষণ ভাবায়। পাখির নীড়ের মতো চোখ, মানে চোখ তো হরিণের মতো হতে পারতো, তারার মতো হতে পারতো। পাখির নীড় উপমাটা কি একটু অদ্ভুত নয়? এখানেই তো কবিতাটির আসল ম্যাজিক লুকিয়ে আছে। মানে হরিণের চোখ বা তারার মতো চোখ হচ্ছে নিছক দৈহিক সৌন্দর্যের চেনা বর্ণনা, কিন্তু নীড় আসলে কিসের প্রতীক? পাখিদের থাকার জায়গা। হ্যাঁ, তবে নীড় হলো দিন শেষে ফিরে আসার জায়গা, পরম নিরাপত্তার আশ্রয়। ধরুন, হাল ভেঙে যে নাবিক দিক হারিয়েছে, সে যখন দারুচিনি দ্বীপের সবুজ ঘাস দেখে তখন তার মনে বাঁচার যে নতুন আশা জাগে। পথিকের কাছে বনলতা সেনের চোখ ঠিক সেই নির্ভরতার জায়গা। এটা স্রেফ কোনো মানুষের চেহারা নয়, এটা একটা হোম বা ঘরে ফেরার অনুভূতি। ও মানে হাজার বছরের জমানো ক্লান্তি ওই চোখে এক মহাজাগতিক বিশ্রাম খুঁজে পাচ্ছে। কিন্তু এই বিশ্রাম তো চিরস্থায়ী নয়। না, কারণ একটু পরেই আমরা দেখি একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। হ্যাঁ, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, আর ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। এই অংশটা শুনতে মায়াময় লাগলেও এখানে একটা প্রবল শূন্যতা কাজ করে। ঠিক বলেছেন। সব পাখি ঘরে ফিরছে, নদী মোহনায় মিলছে, মানে জীবনের সব লেনদেন চুকে যাচ্ছে। আর এই লেনদেন চুকে যাওয়াটাই হলো কবিতাটির প্রবল আধুনিকতাবাদী দর্শন। মানে আধুনিকতাবাদের একটা বড় দিক হলো মানুষের অস্তিত্বের সংকট আর জীবনের এই নিরর্থক ছুটে চলার শেষে চরম সত্যের মুখোমুখি হওয়া। চরম সত্য। এখানে সন্ধ্যা নামার চিত্রকল্পটা আসলে জাগতিক জীবনের সমাপ্তি বা মৃত্যুর রূপক। পৃথিবীর সব কোলাহল, সব রং যখন মুছে যায়, তখন আর কোনো বিভ্রম বা মায়া অবশিষ্ট থাকে না। তার মানে জীবনের এই অবিরাম ছুটে চলা, যুদ্ধ, ইতিহাস
সবকিছুর শেষে আসলে একটা অনিবার্য অন্ধকারই আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, এবং সেই অন্ধকারটা ভীতিকর নয়, বরং চরম প্রশান্তির। যখন সব জাগতিক চাহিদা আর ব্যস্ততা থেমে যায়, তখন অন্তরাত্মা শুধু একটা চূড়ান্ত সত্যের সামনে দাঁড়ায়। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। এই লাইনটা মগজে গেঁথে থাকে। একদম। এতক্ষণ আমরা বনলতা সেনকে একজন নারী বা শান্তির সাময়িক আশ্রয় হিসেবে ভাবছিলাম, কিন্তু এই চরম অন্ধকারের মুখোমুখি বসে থাকার দৃশ্যটা একটা গভীর প্রশ্ন জাগিয়ে তোলে। কি প্রশ্ন? বনলতা সেন কি সত্যি কোনো রক্তমাংসের নারী, নাকি হাজার বছরের ক্লান্তির পর যে চূড়ান্ত বিশ্রাম আমাদের সমস্ত লেনদেন চিরতরে চুপিয়ে দেয়, মানে সেই মৃত্যু বা পরম শূন্যতারই আরেক নাম বনলতা সেন? ভাববার মতো একটা বিষয়, তাই না? Thanks for watching.